তো আমাদের আজকে লেকচার 5 এর প্রথমে আগে আমরা একটু নদী নৌকার যে হচ্ছে বেসিক সেটাকে ঝালাই করব, তারপরে আমরা আগাবো। তো নদী নৌকার বেসিকটা বুঝি বুঝতে চাই, দেখো আমরা বলেছিলাম যে এই বরাবর একটা নদীর স্রোত আছে ইউ বেগে, এই বরাবর আমাদের সাঁতারুর বেগ হচ্ছে ভি বেগে, এবং আমাদের ইউ এবং ভি এর মধ্যে অ্যাঙ্গেল আছে হচ্ছে আলফা পরিমাণ। ডি হচ্ছে আমাদের উইডথ বা প্রস্থ, আর হচ্ছে আমাদের রেজাল্টেন্ট বা লব্ধি বেগ, এবং থেটাকে আমরা বলছি এই যে আমাদের লব্ধি আর এবং আছে যে ইউ, সেগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল থেটা। তাহলে আমাদের এই কয়েকটা কম্পোনেন্ট সম্পর্কে অলরেডি জানা আছে। এখন আমাদের এখান থেকে কি কি বের করতে বলতে পারে? প্রথমত বলতে পারে যে মনে করো নদীর স্রোত এদিকে, তুমি যাওয়ার চেষ্টা করছো এদিকে, অ্যাকচুয়ালি তুমি কোন দিকে যাবা বা তোমার লব্ধি বেগটা কোন দিকে হবে। ইন দ্যাট কেস তুমি বুঝতে পারো তোমার লব্ধি বেগ এদিকে হচ্ছে যেটা আর, তাহলে আর ইজ ইকাল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। গেল। এটা কোথা থেকে এসেছে বাচ্চারা? লাস্ট ক্লাসে বলেছিলাম এটা এসেছে হচ্ছে আমাদের রুট ওভার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2PQ কজ আলফা, অর্থাৎ আমাদের এটাকে আমরা বলতে পারি সামান্তরিক সূত্র থেকে এসেছে। তাহলে ঘটনা কিছু এরকম যে তুমি রওনা দিয়েছো এদিকে এবং তুমি এদিকে যাওয়ার চেষ্টা করছো, বাট নদীর স্রোত কনসিস্টেন্টলি তোমাকে এদিকে টানছে, যার কারণে তুমি ফাইনালি আস্তে 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 শিফট হয়ে এই বরাবর যাওয়া শুরু করেছো। তাই এটা তোমার লব্ধি বেগ বা রেজাল্টেন্ট ভেলোসিটি, সেটা তুমি সুন্দর মতো ইউ এবং ভি এর মাধ্যমে বের করে ফেলতে পারলা। এরপরে আসবে থেটার মান, এবং থেটার মানটা হচ্ছে তোমার লব্ধি এবং তোমার যে স্রোত, সে দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থেটা। তাহলে থেটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স ভি সাইন আলফা বা ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে ভি হচ্ছে আমাদের তো নর্মাল ভি, আর সাইন আলফা তো সাইন আলফা, তাহলে ভি সাইন আলফা বা ইউ প্লাস ভি কজ আলফা, এটাকে আমরা বলছি ট্যান ইনভার্সের ভ্যালু, অর্থাৎ আমাদের থেটার মান। গেল। এখন এগুলোর পরে আমাদের 3 নম্বরে আছে উল্লম্ব বরাবর বেগের উপাংশ বা কম্পোনেন্ট অ্যালং দি পারপেন্ডিকুলার লাইন। তো উল্লম্ব বরাবর যদি আমি বেগের উপাংশ বের করতে চাই, খেয়াল করে দেখো আমাদের এই যে হচ্ছে যে আর আছে, আমি টোটালি তোমাদের লাস্ট ক্লাসে ভেঙে দেখিয়েছি, যে তোমাকে আরেকটা আলাদা হচ্ছে যে পৃষ্ঠায় তোমাকে এগিয়ে এঁকে দেখানোর চেষ্টা করি। মনে করো এটা হচ্ছে তোমাদের আর, এটা হচ্ছে তোমাদের ভি, এটা হচ্ছে ইউ। আমরা প্রথমে আর কে দুটো অংশে ভাগ করি, ঠিক আছে? আর কে যদি আমরা দুটো অংশে ভাগ করি, তাহলে আর এর এই বরাবর একটা উপাংশ হবে এতটুকু, আর লম্ব বরাবর উপাংশ হবে এতটুকু। আমাদের এটা হবে আর কস থেটা, এটা হবে আর সাইন থেটা, এবং এটা যদি আর সাইন থেটা হয়, এটাও আর সাইন থেটা। আবার দেখো, এটা হচ্ছে আমাদের ভি এর সাথে ইউ এর অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে দেখো খেয়াল করে, আমরা যদি এখন এটাকে দুটো অংশে ভাগ করতে চাই, তাহলে আমরা জানি ভি এর এই বরাবর যে উপাংশটা থাকবে সেটা হবে ভি কজ আলফা, আর ভি এর এই বরাবর যে উপাংশটা থাকবে, তাকে আমরা বলছি ভি সাইন আলফা। ইউ এর এই বরাবর যে উপাংশটা থাকবে তাকে আমি বলছি ইউ কজ 0 ডিগ্রি, কারণ ইউ এর সাথে ইউ এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আর এই বরাবর ইউ এর যে উপাংশটা থাকবে, তাকে আমরা বলছি ইউ সাইন 0 ডিগ্রি। এইভাবে আমাদের সবগুলোকে যদি আমরা তিনটে উপাংশে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি যে কস বরাবর বা এই বরাবর আমাদের যারা যারা আছে, এই যে আর কস থেটা, সেটা অবশ্যই ইউ কস 0 ডিগ্রি এবং ভি কস আলফার কারণে আসছে। সেখান থেকে আমরা বের করতে পারবো যে আর কস থেটা ইজ ইকাল টু ভি কস আলফা। আবার আর সাইন থেটার জন্য আমরা বের করতে পারবো তখন যে আর সাইন থেটা ইজ ইকাল টু ইউ সাইন 0 ডিগ্রি প্লাস হচ্ছে ভি সাইন আলফা। সেখান থেকে পেয়ে যাবো, ও সরি আমাদের এখানে প্লাস ইউ থাকবে, সেখান থেকে পেয়ে যাবো আর সাইন থেটা ইজ ইকাল টু জাস্ট ভি সাইন আলফা।
এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি যখন এই বরাবর যাচ্ছি, আমাকে এই দিকে টেনে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ডান দিক বরাবর টেনে নিয়ে যাচ্ছে এই দুটো বেগের যোগফল, আর সোজা বরাবর টেনে নিয়ে যাচ্ছে আমাকে এই ভি সাইন আলফা অংশটা। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? এই পার্টটা একটু আরেকবার বুঝিয়ে দিবা? হ্যাঁ, শিওর। আচ্ছা। আমরা আর কে দুটো অংশে ভাগ করেছি বা কম্পোনেন্টে ডিভাইড করেছি, ভি কেও দুইটা কম্পোনেন্টে ডিভাইড করেছি, আবার ইউ যে আছে আমরা ইউ কেও দুইটা নাম কি কম্পোনেন্টে ডিভাইড করেছি। তাহলে আমরা জানি যে আমাদের তো ইউ আর ভি মিলেই আর কে দিচ্ছে। তাহলে আর এর যদি দুইটা হচ্ছে উপাংশ বা কম্পোনেন্ট এই বরাবর এবং এই বরাবর থাকে, তাহলে সেই দুটো অবশ্যই ইউ আর ভি এর এই বরাবর এবং এই বরাবর উপাংশগুলো থেকেই আসছে বা কম্পোনেন্ট গুলো থেকে আসছে। তাহলে আমরা বের করলাম যে এই বরাবর কত আছে, আর কস থিটা। এই বরাবর ইউ এর উপাংশ কত, ইউ কস 0 ডিগ্রি, আর ভি এর কম্পোনেন্ট কত, ভি কস আলফা। তাহলে এই দুটার যোগফলের কারণে আর কস থিটা আসছে। সিমিলারলি এই বরাবর কি হবে, আর সাইন থিটা এই ইউ সাইন 0 ডিগ্রি এবং ভি সাইন আলফা থেকেই আসছে। তাহলে এই দুটোর, এটা আসছে কোথা থেকে, এই দুটোর যোগফল আকারে। তো তখন আসবে ভি সাইন আলফা, এটা আসছে আমাদের কি ভি কজ আলফা প্লাস ইউ। বুঝতে পারলাম? ভাইয়া ভি কজ আলফাটা নেগেটিভ হতো না মানে? হ্যাঁ ভাইয়া, ভি কজ আলফা উল্টো। নেগেটিভ হতো, কাহিনী হচ্ছে তুমি তো আলফার মানটাকে এই জায়গায় হয়তো বা স্থূলকোণ ধরছো, তাই না? স্থূলকোণ হ্যাঁ। মানে হচ্ছে যে তোমার এক্সট্রা, তাহলে মনে করো 130 ডিগ্রি, 130 ডিগ্রি বসালে এমনি এটা অটোমেটিক্যালি মাইনাসে চলে আসবে। ও তো আমাদেরকে আচ্ছা, আলাদা মাইনাস দেওয়া লাগছে না, এটা অ্যাঙ্গেলের জন্য অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝছি ভাই। ওকে, আমরা আগাতে পারি। আচ্ছা, এই কথাটাই আমরা এখন এখানে লিখেছি যে আমাদের উল্লম্ব বরাবর বা কম্পোনেন্ট অ্যালং দি পারপেন্ডিকুলার লাইন আর সাইন থেটা হচ্ছে যে দেখো ভি সাইন আলফা। অর্থাৎ উল্লম্ব বরাবর শুধুমাত্র নৌকা বা সাঁতারুর বেগটাই কাজ করে। অর্থাৎ আমি যখন এই পাশ থেকে এই পাশে যাচ্ছি, আমাকে শুধুমাত্র আমার নিজের যে স্রোতের মানে বেগ বা নিজের যে আমার হচ্ছে যে ভেলোসিটি, সাঁতারু কিংবা নৌকা, সুইমার অথবা বোট, সেই শুধুমাত্র আমাকে এই বরাবর যেতে সাহায্য করছে। আমার কিন্তু নদীর স্রোত আমাকে কোনোভাবেই এই বরাবর যেতে সাহায্য করছে না। দ্য রিভার কারেন্ট ইজ অলওয়েজ পুলিং মি অ্যাওয়ে। অর্থাৎ ও আমাকে ডানে যেতে সাহায্য করে, বাট নদীর স্রোত বা রিভার কারেন্ট আমাকে এই বরাবর যেতে কখনোই কোনো ধরনের হেল্প করে না। মাথায় থাকবে? আচ্ছা, সবাই তো এতটুকু লাস্ট ক্লাসে তুলেছিলাম, তাহলে আমরা আগাইতে পারি। জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। ওকে। তাহলে এই জায়গাটুকু দেখেন, এবার বলা হচ্ছে অনুভূমিক বরাবর বেগের উপাংশ অথবা কম্পোনেন্ট অ্যালং দি হরাইজন্টাল লাইন। তো আর cos থিটা ইজ ইকুয়াল টু ইউ cos 0 ডিগ্রি প্লাস ভি cos আলফা আমরা এতটুকু পর্যন্ত লাস্ট ক্লাসে বের করেছিলাম। বের করার পরে এখন আমাদের সময় বের করতে হবে, এবং সময় বের করাটাই হচ্ছে এখানে ক্রিটিক্যাল কাজ। তো সময় বের করার ক্ষেত্রে আমাদের এখানে অনেক কিছু আছে, আমরা একটা একটা করে একটু বের করার চেষ্টা করি। সবাইকে এতটুকু পর্যন্ত তুলতে পেরেছেন? লাস্ট ক্লাসে তুলেছিলেন আই গেস। জি। আচ্ছা, তোলা হয়ে গেলে আমরা একটু সময়ের পার্টটুকু বুঝবো, আসেন। আচ্ছা, এটাকে সরাই দিই। সময় পার্টটুকু বোঝার জন্য দেখেন আমরা সিম্পল কাজ করি। এটা আমাদের ডি। মনে করেন সময় আমরা লাস্ট ক্লাসে কিছুই বুঝি না, আমরা নতুন ভাবে বুঝতেছি। আচ্ছা, দেখো কি হয় এই জায়গায়। কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি। তো আমরা এস এর পরিবর্তে নিলাম হচ্ছে ডিস্টেন্স ডি, এই ডিস্টেন্স ডি। তাহলে ভি কি হবে, আমাদের এই ডিস্টেন্স ডি বরাবর আমাদের কি বেগের উপাংশ। তো আমাদের এই বরাবর কে যেতে সাহায্য করে, আর সাইন থেটা যেতে সাহায্য করে না? একটু আগে বের করলাম। তাহলে আর সাইন থেটা, আর সময় টি, তো সময় টি। সেখান থেকে আমরা বলতেই পারি যে টি ইজ ইকাল টু এস বাই ভি বা ডি বাই আর সাইন থেটা। এখন বাচ্চারা, আর সাইন থেটা ইজ ইকাল টু আবার কি লেখা যায় বলো তো? একটু আগে তোমরা কি পড়েছো, আর সাইন থেটা ইজ ইকাল টু হোয়াট? কে বলতে পারবেন? ভি সাইন আলফা পড়েছে, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি অতএব টি ইজ ইকাল টু ডি বাই ভি সাইন আলফা। লজিক বুঝে গেছে জি কোত্থেকে ভাইয়া। আসছে? ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের সময়ের জন্য। এখন আমাকে মনে করে বলা হলো যে এই সময়ের জন্য আবার অন্য আরো কিছু সিস্টেম সিস্টেম আছে। যেমন তোমাকে বলা হলো পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। কি বললো? পার বরাবর অতিক্রান্ত দূরত্ব।
বা অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব, অনুভূমিক বরাবর, বা তোমাকে বললো ডিস্টেন্স অ্যালং রিভার ব্যাংক। তাহলে কি হবে? মনে করো আমাদের তাহলে এতটুকু পরিমাণ হচ্ছে যে ডিস্টেন্স বের করতে বলেছে। আমরা এই পজিশনে ছিলাম, এখান থেকে আমরা সাঁতার কেটে কেটে এখানে চলে আসছি, তাহলে আমাদের এতটুকু পরিমাণ ডিস্টেন্স কত বের করতে হবে? আমরা জানি এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা এটাকে এসি ধরলাম, এস। তাহলে যদি এস হয়ে থাকে, আমাদের এখন বলো তো এই বরাবর যেতে কে সাহায্য করে? আর কস থিটা না? তাহলে আমরা জি লিখতে ভাই। পারি আর থিটা ইনটু টি। আর আর কস থিটা ইকুয়াল টু হোয়াট? একটু আগে আমরা কি পড়লাম বলো তো বাচ্চারা? ইউ প্লাস ভি কস আলফা। ইউ প্লাস ভি প্লাস। ভেরি গুড। তাহলে ভাই ইউ প্লাস ভি কস আলফা ইনটু টি। তাহলে আমাদের অ্যান্সার চলে আসলো। এখন টি এর মান কোথায় পাবো? ওই যে এখান থেকে বসাই দিব, বাস। এখন আমাদের কি ফর্মুলা মুখস্থ করতে হবে না, আমরা এই ফর্মুলা ডিরাইভ করে 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 করেই পড়বো, ঠিক আছে? বলছি আমরা আগাতে পারি। জি ভাই। ওকে, আমরা এগিয়ে যাই তাহলে। তাহলে আমাদের যদি দুটো জিনিস হয়ে থাকে, এখন আমরা ইন্টারেস্টিং একটা জিনিস করবো, এবং সেটা পড়ার আগে আমরা একটা ছোট্ট শর্টকাট শিখবো। লেখেন ভেক্টর শিফটিং, সবাই হেডিং দেন ভেক্টর শিফটিং। এবং মাথায় রাখবেন এই ভেক্টর শিফটিংটা আপনাদের অ্যাডমিশনে ইউজ করা যাবে, তার আগে ইউজ করা যাবে না, নট ইন ইন্টারমিডিয়েট। লেখেন ভেক্টর শিফটিং। ভাই ইউজ করা যাবে না কেন? কারণ আপনাদের বইয়ে নাই। ও, সবার হয়েছে? আচ্ছা, একটু বুঝাই বলি। ভেক্টর শিফটিং এর কনসেপ্টটা আসলে মূলত প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি থেকে আসছে। হোয়াট ইজ প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি? যে ভেক্টর চাইলে তার সমান্তরালে একই দিকে যে কোনো জায়গায় আমরা চাইলে ভেক্টরকে শিফট করাইতে পারি, এটা হচ্ছে যে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি, যে ভেক্টরকে আমরা যেদিকে ইচ্ছা শিফট করাতে পারছি। এখন বলা হচ্ছে যে মনে করি এটা এ ভেক্টর, এই এ ভেক্টরটা এখন আমরা হচ্ছে যে এটা 5 নিউটন বরাবর এখানে একটা বক্স আছে যেখানে আমি ধাক্কা দিচ্ছি 5 নিউটন বল দিয়ে। বলা হচ্ছে যে 5 নিউটন বলটাকে তুমি যদি চাও তুমি শিফট করে এই বরাবর 5 নিউটন বলও অ্যাপ্লাই করতে পারো। সেম জিনিসই বোঝাবে কেন? কারণ তুমি 5 নিউটন বল দিয়ে এই দিক বরাবর এই বক্সটাকে ধাক্কা দিলে যা হয়, এই বরাবর 5 নিউটন বল দিয়ে টানলে সেম ইফেক্টই পড়বে, কোনো ডিফারেন্ট ইফেক্ট করবে না। এখন কাহিনী হচ্ছে কিভাবে এটা ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায়। কিছুই না, মনে করো তুমি এখানে 5 নিউটন দিয়েছো, তুমি এখন এই বরাবর এবং এই বরাবর 5 নিউটন যোগ করলা, যোগ করে তুমি এই দুটাকে কাটাকাটি করে দিলা, কাটাকাটি করলে কি জাস্ট এই 5 নিউটন থেকে যাচ্ছে না? তাহলে ম্যাথমেটিক্যালি প্রমাণ করা যায় যে আসলে প্রিন্সিপাল অফ ট্রান্সমিসিবিলিটি ওয়ার্কস। খুবই লেম প্রমাণ, বাট দিস ইজ হাউ ইট ইজ। মেইন কথা, আমরা চাইলে ভেক্টরকে খুব সুন্দর মতো শিফট করতে পারি। এখন কোথায় কোথায় শিফট করা যায়? সিম্পল কথা, দেখো একটা ভেক্টরকে শিফট করার জন্য তুমি চাইলে তার প্যারালালি যে কোনো লাইন বরাবর যেতে পারো, অথবা তুমি এই বরাবর এটাকে শিফট করতে পারো, অর্থাৎ তার লাইন অফ অ্যাকশন বরাবর, অথবা তার প্যারালাল যে কোনো জায়গায় তুমি এটাকে শিফট করতে পারো, অ্যাজ লং অ্যাজ এই ভেক্টরটার মান এবং দিক অন্য একটা ভেক্টরের মান এবং দিকের সমান হয়।
তাহলে এখানে এইটা 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 সবগুলাই সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর, এবং আমরা চাইলে একটার পরিবর্তে আরেকটাকে ব্যবহার করতে পারি আমাদের ম্যাথমেটিক্যাল সুবিধার জন্য। বুঝতে পেরেছি? জি ভাইয়া। ক্লিয়ার? ওকে, সবাই তুলে ফেলেছেন? এটা আমরা এখন ইউজ করবো বিভিন্ন জায়গায়। হ্যাঁ, কলেজের ম্যাথে তো ভেক্টর শিফট করা যাবে না, তাই না? না, বাট এটা আমাদের শর্টকাটে অনেক ইউজফুল হবে। আগাই তাহলে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারলাম। ওকে, ডান। এখন আসেন আমাদের একটা খুব মজার কনসেপ্ট আমরা পড়বো। তোমাদেরকে আমি প্রশ্ন করি যে ভাইয়া, মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো। আচ্ছা, এখানে এখানে লিখে দেখে, মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি এখন চাচ্ছ সবচেয়ে কম সময়ে নদী ক্রস করবা। তাহলে তুমি কোন পথে নদীতে যাবা, মানে কোন পথে তুমি হচ্ছে যে নদী ক্রস করবা? ভাইয়া লম্ব বরাবর হবে, ডি বরাবর। মানে এই বরাবর তো? তাহলে এই বরাবর তোমার ভি থাকবে নাকি এই বরাবর তোমার আর থাকবে, কোনটা? ডি থাকবে। আর থাকবে। আর থাকবে, কারণ আর হচ্ছে আর তোমার থাকবে। লাস্ট হচ্ছে যে, মানে আর হচ্ছে তুমি অ্যাকচুয়ালি যেদিকে যাও, তাই না? তাহলে তোমার আর থাকবে, এটা তো তোমাদের আইডিয়া নাকি অন্য কোনো কিছু? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ঠিক আছে, আর থাকবে। আচ্ছা, আর থাকবে, বাট ইন রিয়ালিটি সেটা সত্য না। আসেন আমরা বুঝি রিয়ালিটি কি সত্য। সেটা বোঝার জন্য আমরা এখন চলে যাবো তার পরবর্তী অংশে। লিখে ফেলা। আমরা এই জায়গায় মূলত দেখব ন্যূনতম দূরত্ব এবং ন্যূনতম সময় দুইটা আলাদা। তো প্রথমটা লেখেন ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে সময় বা টাইম রিকোয়ার্ড টু কভার লিস্ট ডিস্টেন্স। ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে সময় বা টাইম রিকোয়ার্ড টু কভার লিস্ট ডিস্টেন্স। আসেন লজিক বুঝি। এই লজিকটা আমি আপনাকে একে একে বুঝাবো, সমস্যা নেই। এখানে সুন্দর করে লেখা আছে, আপনারা আগে বুঝেন, তারপর আপনারা এখান থেকে কপি করবেন, ঠিক আছে? আগে আপনারা বুঝার চেষ্টা করেন, এখন কপি করার দরকার নেই। তো মনে করেন আমি হচ্ছে যে লিস্ট ডিস্টেন্স কভার করব, তাহলে এটা হচ্ছে আমার আর, আর এই বরাবর হচ্ছে আমার বেগ ভি বা ভেলোসিটি ভি। এই বরাবর হচ্ছে আমার স্রোতের বেগ ইউ, এটা আমার আলফা অ্যাঙ্গেল। বলা হচ্ছে যে আমার যে আরটা আছে সেই আরটা অবশ্যই ইউ আর ভি এর কি মধ্যবর্তী, সবকিছু ঠিক আছে, এবং আমার আর অবশ্যই ইউ এর সাথে বা স্রোতের সাথে এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করেছে। তো প্রথমে আসেন আমরা বের করি আলফার মান কত হওয়া দরকার। সেটা বের করার জন্য আমরা দিলাম tan থিটা is equal to v sin alpha by u plus v cos alpha। আমরা এটা ছোটকালে পড়েছি। এখন tan তো 90 ডিগ্রি, বলেন তো বাচ্চারা tan 90 ডিগ্রির মান কত? এনিওয়ান? হ্যাঁ অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। কখন অসংজ্ঞায়িত হয়? 1/0। মানে কোনো কিছুকে জিরো দ্বারা ডিভাইড করলে। So আমরা প্রিটি মাচ শিওর যে আমাদের লব বা ডেনোমিনেটর, সরি হর বা ডেনোমিনেটর অবশ্যই জিরো হবে। তাহলে u প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু জিরো। সেখান থেকে চলে আসলো cos alpha is equal to minus u by v। অতএব আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস u by v। ক্লিয়ার? জি ভাইয়া। আমাকে তাহলে বুঝতে পেরেছি কিভাবে হচ্ছে আলফার মানটা বের করতে হবে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিলে আমরা লিস্ট ডিস্টেন্স কভার করে আগাইতে পারবো। বের হয়েছে। কিন্তু আমাদের এখানেই তো শেষ না, আমাদের আরো কিছু বের করতে হবে। কি বের করব? আমরা এখন চাচ্ছি সেভাবে ট্যান থিটা না হয় আপনি বের করে ফেলেছেন, আপনি একটু আমাকে এখন বের করেন যে আর এর মানটা কত হবে। খুব সিম্পল কাজ। r is equal to root over u square plus v square plus 2uv cos alpha। দেখো তো বাচ্চারা, এখানে আমরা দেখতে পাচ্ছি কিনা যে v cos alpha equal to minus u, v cos alpha equal to minus u বলা যায়? আই গেস বলা জি। যায়। তাহলে আমরা এটা বসাই দিই u square plus v square plus 2u into minus u, বা রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার, কিংবা ফাইনালি বলা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সমস্যা আছে কারো? আই হোপ নাই। তাহলে আমরা আর এর মানটাও পেয়ে গেলাম। এখন এটা তো আমরা অনেক কেরিকাচি করে বের করছি। হোয়াট ইফ আই টেল ইউ যে ভাই এটা একটা শর্টকাট নিয়ম আছে যার মাধ্যমে আপনি ইমিডিয়েটলি বুঝে যাবেন যে আর এর মান কত? মজা হবে না?
এত কষ্ট না করে। জি আসেন ভাইয়া। আমরা সেই ফান নিয়মটা একটু দেখি। ফান নিয়মটা হচ্ছে আমরা ভেক্টর চাইলে শিফট করতে পারি। এই বরাবর আমাদের একটা ভেক্টর হচ্ছে ইউ, আমরা চাইলে এটাকে শিফট করে এখানে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে, রাইট? তাহলে আমরা এটাই করব, এই ভেক্টরটাকে শিফট করে এখানে নিয়ে যাব। এখন দেখো তো, একটা যদি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয় তাহলে সেখানে পিথাগোরাস অ্যাপ্লাই করা যায়। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি আসবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। দেখো তো ডিরেক্টলি ফর্মুলা পাওয়া গেল কিনা, যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, অতএব আর ইজ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ইজিলি পাওয়া গেল না ফর্মুলা? এত কষ্ট করা লাগছে আমাদের? না ভাইয়া। এটাকে বলা হয় ভেক্টর শিফটিং, বুঝতে পারছি? ভাইয়া আমরা এটা তো কোথায় ভি করতে হয়? ভেক্টরকেও শিফটিং করতে পারতাম না? হ্যাঁ, ভি ভেক্টরকে শিফট করে তুমি এটাকে এখানে নিয়ে এসে এইভাবে একটা ত্রিভুজ বানাইতে পারতো, কোনো সমস্যা নাই, একই জিনিস হতো। ক্লিয়ার? জি ভাইয়া। শুধু এটা না, তুমি তাহলে আলফাটাও সহজে বের করতে পারতে। কিভাবে? এই যে দেখো, ভেক্টর তো শিফট করেছো, তাহলে তুমি যদি এখন এই আলফা অ্যাঙ্গেলটা বের করতে পারো, তাহলে তোমার এটা কি আলফা, সো এটা হচ্ছে 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি লাগবে না, তাহলে কি তোমার যে আলফাটা আসবে সেই আলফার এখানে আলফাটা সমান না? আলফা প্রাইম আলফা প্রাইম। জি ভাইয়া তোমার এখন তো। লাগবে কি, তোমার হচ্ছে এদের মধ্যকার অ্যাঙ্গেল, তাই না? তাহলে কি 180 ডিগ্রি মাইনাস আলফা প্রাইম করলে তুমি অ্যাকচুয়াল আলফাটা পেয়ে যেতে না? রাইট? তাহলে আমরা চাইলে এইভাবে ম্যাথ করতে পারতাম, আমাদের এত কষ্ট করে এগুলো বের করতে হতো না। সো আমরা দুই মেথডই শিখে রাখবো, যেন আমাদের যখন যেটা সেটা আমরা পারি। নেন এই জায়গায় আমাদের সুন্দর মতো ম্যাথটা। ও আচ্ছা, আচ্ছা আপনি একটা কাজ করেন, আগে হচ্ছে যে এইটা তুলেন, এটা তুলার পরে লং কাটটাও তুলেন, আগে এটা তুলে নেন। আগের স্লাইডে তো জল যাবে। হ্যাঁ শিওর, মানে আপনারা আগে এটা তুলে নেন, তারপরে ওই সাইডটা তুলেন। আপনারা ওই সাইডটা তুলছিলেন অলরেডি, ওটা তো তোলা দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, আগে এটা তুলে নেন, এই মানে লেফট সাইডটাকে তুলবেন। লেফট সাইডটা তোলার পরে হচ্ছে ওটা লং কাটটা তুলবেন, লং কাট ডিরাইভেশন, এটা তো আমি শর্টকাটে দিয়ে দিছি। লং কাট ডিরাইভেশনটা তুলবেন, তারপর হচ্ছে যে আপনারা আবার তারপরে আর কি শেষ হবে। হয়েছে বাচ্চারা? লেফট সাইডটা তোলা হয়েছে? লেফট সাইডে আমি শর্টকাটে তুলে দিয়ে মানে দেখিয়েছি আর কি আপনাদের, এখন আমি লং কাটটা দেখাবো। এটা কিন্তু পুরাটাই শর্টকাট, কারণ কি এখানে আমরা হচ্ছে যে এই যে কস, মানে এটা যদি আলফা, এটা পাই মাইনাস আলফা, আমি পাই মাইনাস আলফা থেকে কিভাবে আলফার মান বের হবে সেটা দেখাইছি। তারপরে এটা তো আমি ডিরেক্টলি ভেক্টর শিফটিং থেকে নিয়ে আসছি, আর টি এর মানটাও কিভাবে বের হবে, কারণ টি যেগুলো আমরা জানি ডি বাই হচ্ছে আর সাইন থেটা, অর্থাৎ এই বরাবর যেটা ভ্যালু আসে আর, আর এই আর এর মান আসছে এখন রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমরা চাইলে টি এর মানটা এইভাবেও বের করতে পারি। এটাই জাস্ট আমি এখানে দেখিয়েছি। ক্লিয়ার? ভাইয়া তোলা হয়েছে। তোলা হয়েছে, আমরা আগাতে পারি। ওকে আগাইলাম। তাহলে এই জায়গায় আসেন, এখন হচ্ছে আমাদের লং কাটটা তুলবেন। লং কাটটা তোলার জন্য আপনারা এখান থেকে তুলেন, এই যে এই জায়গা থেকে।
আমি রেড মার্ক করে দিচ্ছি, রেড মার্কের অংশগুলো তুলো। আচ্ছা আমি সুন্দর করে দিই আপনাদের, দাঁড়ান বেট, আঁকা বাঁকা ভাবে না দিয়ে প্রপারলি দিই। এটা না ভাইয়া এই এখানে যে লং কাট যেটা আছে এটা কি আগের পেজের ন্যূনতম সময়ের পরে তুলবো নাকি জাস্ট ন্যূনতম দূরত্বটাই শেষ করে দেবো? ন্যূনতম দূরত্বের পরে, ন্যূনতম দূরত্বের পরে, ন্যূনতম দূরত্বের পরে তুলবো। আমি এটাকে ডিলিট করে দিই, যেন হচ্ছে তোমাদের পরে কনফিউশন না হয়। এবার ঠিক আছে, এবার কনফিউশন হবে না। হচ্ছে ন্যূনতম সময়, ন্যূনতম দূরত্ব, লিস্ট ডিস্টেন্স হচ্ছে এইচএসসি। ঠিক আছে, সবার হয়েছে? না জি। ভাই, এবার আসেন ন্যূনতম সময় বা লিস্ট আচ্ছা ডিস্টেন্স, ভাইয়া মানে লিস্ট টিটা টাইম। কিভাবে আসছে এটা একটু একবার বুঝিয়ে দাও। কোনটা? টি? টি টি সময়ের কথা বলছো? খুবই সিম্পল কথা, টি ইজ ইকুয়াল টু কি, ডি বাই ভি না, মানে এস বাই ভি। তো এস হচ্ছে আমাদের ডিস্টেন্স ডি, আর ভি হচ্ছে কি আমাদের আর, মানে হচ্ছে যে আমাদের যেটা লব্ধি ভেলোসিটি বা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি আর। তো আর এর মান কি, রুট ওভার ভি স্কয়ার মানে সি স্কয়ারের সমান। বুঝতে পারছি কোথায় কি আসছে? ওই তো। তাহলে হচ্ছে আমাদের এখানে এই জন্য হচ্ছে যে ডি বাই হচ্ছে যে ওইভাবে চলে আসছে। ন্যূনতম সময় বা লিস্ট টাইম, এটা খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট, এবং এটা বোঝার জন্য আগে আমাদেরকে একটা ছবি বুঝতে হবে। সবাই ছবিটা খেয়াল করে দেখেন, হ্যাঁ ছবিটা খুবই ইন্টারেস্টিং একটা ছবি। কাহিনী হচ্ছে লেখেন সবাই ন্যূনতম সময় বা লিস্ট টাইম। আমি কিন্তু লিস্ট ডিস্টেন্স বের করেছি একটু আগে, যে লিস্ট ডিস্টেন্স অতিক্রম করতে সময় কত, এবার হচ্ছে লিস্ট টাইম হচ্ছে আমাদের কত সময় লাগবে। খেয়াল করে ভাইয়া দেখেন। আগের স্লাইডে একটু চলা যাবে? আগে স্লাইড, হ্যাঁ শিওর, ইউনো। লং কাটেরটা, এর আগেরটা, ভাই এর আগের স্লাইডটা। লং কাটেরটা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিওর। আগেতে পারি আমরা। ওকে, এই জায়গায় আসো। সবাই একটা কাজ করো, আগে এই ছবিটা তুলে নাও, এই ছবিটা তুলো, তারপরে হচ্ছে যে আমি ব্যাখ্যা দিই। ছবিটা একটা ইন্টারেস্টিং ছবি। এটা আমি একটা এডু হ্যাবে থাকতে একটা ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওটা অনেক মজার, দেখাবো নি তোমাদের, আগেরা শেষ করে নাও।
আগে আমরা তাহলে বাচ্চারা ওকে, শর্ট ক্লাস শেষ, একটু বোঝার চেষ্টা করি। আমি বুঝলাম যে আসলে সমস্যা নেই, মানুষের মাথায় স্ট্যান্ড অফ করে দিয়ে চলে গেছে। মা নেক্সট কিছু শুনতে যাচ্ছে না। থামতে থামতে শেষ। এটা ইউ আর এটা হচ্ছে ভি, খেয়াল করে দেখো। তাহলে মনে করো আমাদের এই জায়গায় যখন আমরা রওনা দিলাম, রওনা দেওয়ার সময় আমাদের এখানে মনে করো হচ্ছে যে বোঝা দরকার যে আসলে আমাদেরকে কে এই বরাবর যেটা সাহায্য করছে। মনে করো আমি সোজা এই বরাবর ভি রওনা দিলাম, তো আমাদের এখানে যদি আমি চিন্তা করে দেখি যে এই বরাবর আর আমি দুইটা উপাংশে ভাগ করলাম, একটা ইউ ওয়ান আর একটা ভি ওয়ান। আবার এই বরাবর হচ্ছে তারপরে আমি আরেকটা গেলাম আর আমি উপাংশে ভাগ করলাম ইউ টু ভি টু, এই বরাবর ইউ থ্রি ভি থ্রি, আবার ভাগ করলাম ইউ ফোর ভি ফোর। আমি সবগুলাকে আলাদা করে নিলাম। আলাদা করে নিলে একটু দেখো তো আমাকে এই বরাবর যেতে শুধুমাত্র আমার ভি উপাংশগুলো সাহায্য করছে না, আর কেউ সাহায্য করছে? করছে না। তাহলে যদি আমি সর্বোচ্চ পরিমাণ আমার যে এফর্ট সেটা যদি এই বরাবরই দিতাম তাহলে আমার জন্য কি যাওয়াটা সহজ হতো না? এক্স্যাক্টলি তাই ঘটে। আমরা যখন এই বরাবর রওনা দিই, এই বরাবর রওনা দিলে দেখা যায় আমাদের এই বরাবর যাওয়ার কথা, কিন্তু এই স্রোতটা টেনে আমাকে এই বরাবর নিয়ে যায়। আবার আমি এই বরাবর যাচ্ছি, আমার স্রোতটা টেনে আমাকে এই বরাবর নিয়ে যায়। আমি এই বরাবর যাচ্ছি, আমার স্রোতটা টেনে আমাকে এই বরাবর নিয়ে যায়। অর্থাৎ চিন্তা করে এভাবে যে একজন ব্যক্তি সোজা হাঁটছে, তোমার কোনো বন্ধু তোমাকে কনসিস্টেন্টলি ডানে ধাক্কা দিচ্ছে, তুমি আবার সোজাই হাঁটছো, তোমার বন্ধু আবার তোমাকে কেউ কনসিস্টেন্টলি ডানে ধাক্কা দিচ্ছে, তুমি আবার সোজাই হাঁটছো। অর্থাৎ তোমার যে এফর্ট সেটা সম্পূর্ণরূপে কি সোজা বরাবর আছে না? এক্স্যাক্টলি দিস হ্যাপেন্স। আমি তোমাদের একটা ভিডিও দিয়েই বুঝাই, তাহলে তোমরা আরেকটু বেটার বুঝতে পারবা, যেহেতু আমি ভিডিওটা নিজেই করেছিলাম, সো তোমরা একটু বেটার বুঝলে তোমাদের জন্যই ভালো হবে। এই যে তাহলে ভিডিওটা একটু দেখাই, তাহলে বাট আলফাটা আমাদের আমার লব্ধি বেগটা হতে সোজা লম্ব বরাবর ক্রস করতে চাও। এর অর্থ হচ্ছে আমরা জানি যে আমাদের এই নদীটা তুমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে চাও, দি লিস্ট ডিস্টেন্স বা তোমার সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করে যদি তোমার নদী পারাপার করতে ইচ্ছে হয়, অবশ্যই অবশ্যই সেটি একদম সোজা লম্ব বরাবর ক্রস করতে হবে। অবশ্যই এর অর্থ হচ্ছে তোমার সোজা লম্ব বরাবর তোমার লব্ধি বেগটা হতে হবে। তাহলে ইন রিয়ালিটি তোমার ইউ বেগটা এদিকে বা নদীর স্রোতটা হচ্ছে এদিক বরাবর যাচ্ছে, তুমি কিন্তু ট্রাভেল করছো এই দিক বরাবর এবং সেখান থেকে তোমার লব্ধি বেগটা আসছে এই দিক বরাবর। এটা হওয়ার কথা আইডিয়াল সিনারিও। তাহলে তুমি যখন ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে চাচ্ছ, তোমাকে কিন্তু জাস্ট সোজা লম্ব বরাবর অতিক্রম করলেই হয়ে গেল। এবং আমরা সোজা লম্ব বরাবর অতিক্রম করার ক্ষেত্রে ফর্মুলা একটু আগে বের করেছি, কত কোণে ঝাঁপ দিতে হবে আমরা সেটাও নির্ণয় করেছি। প্রশ্ন দাঁড়াচ্ছে যদি আমরা ন্যূনতম সময়ে নদীটাকে ক্রস করতে চাই, অর্থাৎ আমরা সবচেয়ে কম টাইমে নদীটাকে ক্রস করতে চাই, তাহলে আমরা কোন দিকে রওনা দিব? উদ্ভট প্রশ্ন। আমাদের অবশ্যই যেখানে কম ডিস্টেন্স থাকবে সেখানে আমাদের পাড়ি দিতে সময় কম লাগবে, এটা তো অবভিয়াস একটা কমন সেন্স, তাই না? অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু সত্য না, বরং যখন তুমি সোজা লম্ব বরাবর ঝাঁপ দিবে বা তুমি হচ্ছে যে তোমার ভিটা হচ্ছে সোজা লম্ব বরাবর যাবে, তোমার আলফা কোণটা 90 ডিগ্রি হবে, বরং তখন তুমি ন্যূনতম সময় নদীটা ক্রস করতে পারবে। আমি জানি শোনার পরে সবার মনে হচ্ছে যে এটা কি বলছে না বলছে, এটা কিভাবে সম্ভব। আসলে আমরা একটু ব্যাখ্যা করি যে আসলে এটা কিভাবে সম্ভব হচ্ছে। মূলত প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে আমরা একটু ম্যাথমেটিক্যালি আগে এটাকে বুঝি, দেন আমরা একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করব। সো ম্যাথমেটিক্যালি যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে কোনো সময় নদী ক্রস করার ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে টি ইজ ইকুয়াল টু এইচ বাই ভি সাইন আলফা, যেখানে আমাদের সাইন আলফা হচ্ছে আমাদের শুধুমাত্র চলক অংশ। কজ আমাদের যে কোনো ম্যাথের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলেও এইচ এবং ভি কে চেঞ্জ করতে পারবো না, বাট আলফাটা আমাদের হাতের কাছে আছে।
সো আমরা চাই যে আমাদের সময়টা যেন ন্যূনতম হয় বা লিস্ট টাইম হয়। আমরা জানি ভাইয়া যেহেতু আমাদের এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অবশ্যই আমাদের সময় তখনই ন্যূনতম হবে যখন আমাদের অবশ্যই আমাদের যে ভি সাইন আলফা আছে সেটার মানটা হাইয়েস্ট হবে। হরের মান যত বেশি হবে ততই আমাদের টি এর মানটা কমতে থাকবে। সো ফ্রম দ্যাট পার্টিকুলার অ্যাসপেক্ট যদি এখন আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো যদি ভি সাইন আলফা আমাদেরকে হাইয়েস্ট হতে হয়, তাহলে আমাদের সাইন আলফার মানটা হাইয়েস্ট হতে হবে। সাইন আলফার মানটা হাইয়েস্ট কখন হয়? যখন আমাদের সাইন আলফা ইজিক্যাল টু হয় 1 এবং আলফার ভ্যালু তখন আমাদের দাঁড়াবে সাইন ইনভার্স 1 বা 90 ডিগ্রি। এর অর্থ সবাই এতটুকু একটু তুলে ফেলেন, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা। সবাই এটা একটু তাড়াতাড়ি তুলে নেন। তোলা হয়ে গেলে ভাইকে বলেন, তারপরের অংশটুকু তারপরে যাচ্ছে। আমি ভুলে গেছিলাম আমার এই ভিডিওটা আছে, ভিডিওটাতে অলরেডি সবকিছু বুঝাই আছে। হ্যাঁ ভাইয়া হয়েছে। ওকে, এখন তাহলে আমরা কন্টিনিউ করলাম। তো হচ্ছে ম্যাথমেটিক্যালি আমরা প্রুফ করতে পারলাম যে যখন আমরা সোজা লম্ব বরাবর ঝাঁপ দিব, যদিও তখন আমাদের লব্ধি বেগটা এই দিক বরাবর হবে, বাট স্টিল সেটা হচ্ছে আমাদের, যদি আমরা ন্যূনতম সময় নদীকে ক্রস করতে চাই, এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন আমরা একটু চিন্তা করি, আচ্ছা ঠিক আছে ভাইয়া একটা ম্যাথমেটিক্যালি আপনি কোশ্চেন ছিল। বুঝিয়ে দিলেন, ফাইন। হ্যাঁ বলো। ভাইয়া এখানে তো মানে দেখানো হয়েছে যে নদীতে স্রোত আছে। বলবো? হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ বলো এখানে বলো। তো স্যার দেখানো হয়েছে যে নদীতে স্রোত আছে। এখন ইন কেস যদি স্রোতটা না থাকে, মানে যেমন সুইমিং পুলে স্রোত থাকে না, তো তখন কিরকম হবে ব্যাপারটা? তখন তো আমাদের জন্য সোজা, তখন তো আমাদের লব্ধির কনসেপ্টই আসছে না, কারণ তখন তো বেগই একটা বা ভেলোসিটি তো একটা, তখন তো আরো জিনিসটা ইজি হয়ে গেল। তখন এগুলো কিছুই আসবে না টেকনিক্যালি, বিকজ তখন তুমি সোজা রওনা দিবা, সোজাই যাবে। বুঝতে পারছো? তো এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি আসলে কি তা সত্য? চিন্তা করে দেখো, আমরা এখন এই যে নদীটা রয়েছে সেটাকে আমরা প্রায় 10টা সেকেন্ড হচ্ছে আমরা বিভক্ত করেছি, এবং আমরা প্রত্যেক সেকেন্ডে তোমার যে মুভমেন্ট হবে সেটাকে এখন আমরা ক্যালকুলেট করবো বা আমরা মনিটর করব। এবং আমি তোমাকে ঠিকই প্রমাণ করে দেখাবো যে কিভাবে তুমি যদি সোজা লম্ব বরাবর রওনা দাও, তাহলে তুমি আসলে লিস্ট টাইমে তুমি আসলে নদীটাকে কভার করতে পারবে বা তুমি নদীটাকে পারাপার করতে পারবে। তুমি যখন লম্ব ভাবে রওনা দিলে, তখন তুমি প্রথম সেকেন্ডে যদি খেয়াল করে দেখো, তুমি যাচ্ছ এই দিক বরাবর, অর্থাৎ সোজা এই দিক বরাবর যাচ্ছ, এবং তোমার লব্ধি যেটা সেটা হচ্ছে তোমার এই দিক বরাবর। এবং খেয়াল করে দেখো, তুমি যদি এখানে একটু ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করো, তোমাকে সোজা লম্ব বরাবর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কে? শুধুমাত্র তোমার নিজস্ব বেগ, রাইট? অর্থাৎ ভি মানটা। তাহলে ভি মানটা সবচেয়ে লিস্ট ডিস্টেন্স যদি কভার করে, তাহলে কিন্তু তোমার সবচেয়ে কম সময় নদীটা পারাপার করার কথা। সো তুমি যখন প্রথম সেকেন্ডটা খেয়াল করে দেখো, তুমি একদম সোজা লম্ব বরাবর যখন যাচ্ছ, তুমি কিন্তু ভি এতটুকু ক্রস করলে। তার পরের সেকেন্ডে তুমি যদি একটু এদিকে সরে যাচ্ছ, কারণ তোমাকে স্রোত বারবার এদিকে ধাক্কা দিচ্ছে, তাও কিন্তু তুমি এদিকে যাচ্ছ। তারপরে আবার ধাক্কা দিলে আবার এদিকে যাচ্ছ, আবার ধাক্কা দিলে আবার এদিকে যাচ্ছ। কিন্তু তো আমি যদি তোমার সোজা লম্ব বরাবর যে ভি বেগটা আছে, সেটাকে যদি আমি একসাথে সবগুলোকে নিয়ে যোগ করে দেই, তাহলে তুমি খেয়াল করে দেখো তোমার ভিটা কিন্তু একদম সোজা লম্ব বরাবর কাজ করছে। এর অর্থ হচ্ছে তোমার ভিটা কিন্তু তখন একদম সবচেয়ে কম ডিস্টেন্সটাকে কভার করছে। যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কারণ তোমার লব্ধি বেগটা এদিকে যাচ্ছে, বাট তোমার যেই বেগটা ম্যাটার করে বা যেই বেগটা তোমাকে অ্যাকচুয়ালি উল্লম্ব বরাবর নিয়ে যেতে সাহায্য করে, সেই বেগটা কিন্তু তোমার সবচেয়ে লিস্ট ডিস্টেন্স কভার করেই যাচ্ছে। এবং আমরা জানি সবচেয়ে লিস্ট ডিস্টেন্স কভার করা মানে হচ্ছে আমরা সবচেয়ে কম সময়ে কোনো একটা জায়গায় পৌঁছাতে পারবো। এর অর্থ কি ভাইয়া? এর অর্থ হচ্ছে অবশ্যই যদি আমাদেরকে কখনো ন্যূনতম সময়ে নদীকে ক্রস করতে হয়, আমাদের আলফা হবে 90 ডিগ্রি এবং আমাদেরকে একদম সোজা লম্ব বরাবর রওনা দিতে হবে। যদিও লব্ধির কারণে বা স্রোতের টানে আমরা এদিক বরাবর পৌঁছে যাব, বাট স্টিল আমরা কিন্তু সোজা বরাবর যাচ্ছি। এটাকে আমি আরেকভাবেও ব্যাখ্যা দিতে পারি। সেটার জন্য আমি একটু হাঁটাচলা করা শুরু করি। ধরে নাও আমি হচ্ছে এখান থেকে সোজা তোমার বরাবর হেঁটে যাচ্ছি, কিন্তু এ সময় একটা জিনিস ঘটলো।
আমাকে আমার এক ফ্রেন্ড বারবার ডান দিকে ধাক্কা দিয়েছে, আমি প্রত্যেকবার এদিকে সরে যাচ্ছি। আমি যখন প্রত্যেকটা সেকেন্ডকে মনিটর করে তোমার সামনে উপস্থাপন করি, তাতে আমার বেটার বুঝতে পারবে। সো এটা আমার ফার্স্ট সেকেন্ডের দূরত্ব। আমি এক স্টেপ গেলাম, যাওয়ার পর আমাকে ডানে দিল, তাহলে আমি একটু ডানে সরে গেলাম। আমি আবার একটু সামনে আগালাম, আমাকে আবার একটু ডানে দিল, আমি আবার একটু এদিকে সরে গেলাম। খেয়াল করে দেখো, আমি প্রত্যেকবার যদি আমার ওয়াই এবং এক্স কে মনিটর করি, তাহলে আমার কিন্তু ওয়াই বেগটা এই দিক বরাবর কাজ করছে, বা আমার তোমার দিক বরাবর আসতে যে বেগটাকে আমি ব্যবহার করছি সেটি কিন্তু এই দিক বরাবরই থাকছে। আমি যদিও ডানে সরে যাচ্ছি, সেটা কারণ হচ্ছে আমাকে ডান দিকে একটা বেগ বারবার ফোর্স প্রদান করছে, কিন্তু আমার যেটা অরিজিনাল বেগ, যেটা তোমার কাছে পৌঁছে যেতে আমাকে সাহায্য করে, সেটি কিন্তু একদম স্ট্রেট বরাবরই আছে এবং সেটি সবচেয়ে লিস্ট ডিস্টেন্স কাভার করেই তোমার কাছে যাচ্ছে। এর অর্থ হচ্ছে আমাদের যদি কখনো ন্যূনতম সময়ে কোনো জায়গা ক্রস করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে সোজা লম্ব বরাবর আমাদের বেগটাকে রাখতে হবে। আমরা লব্ধি বেগটা এই দিক বরাবর হবে এই চিন্তা করে বাঁকাভাবে রওনা দিলে হবে না, কারণ বাঁকাভাবে রওনা দিলে আমরা কিন্তু প্রত্যেকবার বেশি ডিস্টেন্সটাকেই কাভার করবো রাদার দেন দ্য লিস্ট ডিস্টেন্স। আমাদের লব্ধি হতে হবে লিস্ট ডিস্টেন্স যাবে, বাট আমরা যেই বেগটা ম্যাটার করে সেটা কিন্তু আমরা বাঁকাভাবে দিব বা বেশি বেগে হচ্ছে সেটাকে ট্রান্সফার করে ফেলবো। দ্যাটস ওয়াই আমাদের যে কখনো ন্যূনতম সময় নদী ক্রস করতে হয়, তাহলে আমাদেরকে সোজা লম্ব বরাবর যেতে হবে এবং তখন আমাদের টি দাঁড়াবে এইচ বাই ভি, কারণ আমাদের সাইন আলফা ভ্যালু তো তখন অলরেডি 1, তাহলে আমাদের টি দাঁড়াচ্ছে এইচ বাই ভি। আরো মজার বিষয় হচ্ছে, যদি তুমি খেয়াল করে দেখো, ন্যূনতম দূরত্ব যদি আমাকে অতিক্রম করতে হয় অর্থাৎ সোজা লম্ব বরাবর, তখন আমাদের ফর্মুলাটা আসবে হচ্ছে টি ইজ ইকাল টু ডি বাই বা এইচ বাই আর। এই যে আমরা এইচ বাই আর বলছি এখানে, তাহলে আর এর মানটা কত আমরা একটু আগে শিখে এসেছি, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, রাইট? তাহলে আমরা যদি দুটো ফর্মুলা একটু পাশাপাশি দেখি, তাহলে দেখবো ন্যূনতম সময়ের জন্য টি ইজ ইকাল টু এইচ বাই ভি, এবং আমাদের ন্যূনতম দূরত্বের জন্য সময়টা হচ্ছে টি ইজ ইকাল টু এইচ বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ। সবাই কি বুঝতে পেরেছে? কারো কি বুঝতে সমস্যা হয়েছে? মানে না ভাইয়া। ভিজুয়ালাইজেশন দিয়ে। আচ্ছা, মানে এটা যেহেতু হচ্ছে যে আমার কাছে রেকর্ডটা করা ছিল, তাই আমি আপনাদের ওইটাই প্লে করে দেখাইলাম। এটা আসলে আমার সেই 2020 সালে মেবি করা ভিডিওটা, যখন এডিআই ফার্স্ট জয়েন করি, তখন মোস্ট প্রবাবলি এটা আমার থার্ড ভিডিও ছিল। এই ভিডিওটা এডিট করতে আমার এডিটরের লিটারেলি 6 দিন লাগছিল আমার মনে আছে। যাই হোক, বাট লাইক এ গুড ভিডিও। আচ্ছা, সবাইকে তাহলে ম্যাথমেটিক্যাল পার্টটুকু তুলেছি বা ভিজুয়ালাইজেশনের পার্টটুকু বুঝতে পেরেছি? কারো কনফিউশন হচ্ছে? তাহলে একটাতে টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি, আরেকটাতে টি মিনিমাম কত, মানে টি কত, ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আমাদের এই ফর্মুলাগুলোকে মুখস্থ করতে হবে ভাইয়া, ভাই মুখস্থ একসময় হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। বাট এখন আপাতত আই ডোন্ট রিলি থিঙ্ক মুখস্থ করতে হবে। আমি সবসময় হচ্ছে প্রতিটা ম্যাথে ডিরাইভ করে করে আগাবো। আসেন আমরা ম্যাথে আগে, আমরা 1 নম্বর ম্যাথ যেহেতু লাস্ট ক্লাসে করেছি, তাই আমরা এই ম্যাথ একটা করবো না, আমরা এখন সেকেন্ড ম্যাথে চলে যাবো। সবাইকে একটু কষ্ট করে প্রশ্নটা তুলেন। সবাই কষ্ট করে পুরো প্রশ্নটা তুলবেন, তোলার পর হচ্ছে যে আমি সলভে চলে যাবো। আগে একটু সবাই আগের কষ্ট করে, স্লাইডে যাওয়া যাবে? আগের স্লাইডে, এটা নাকি হচ্ছে এই যে এইটা, এই স্লাইডটাতে। Sure. হ্যাঁ, হয়ে গেছে। ওকে, ডান হয়ে গেলে এখন একটু দেখেন এটা কি প্রশ্ন সবাই তুলেন, তারপর আমরা আগাই।
আগায় আমরা তাহলে বাচ্চারা একটু বোঝার চেষ্টা করি, চলো। বলা হচ্ছে একজন লোক স্রোতহীন অবস্থায় উইদাউট এনি কারেন্ট সে 100 মিটার প্রশস্ত একটি নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরিয়ে পার হতে পারে। ভালো করে বুঝবা, এই হচ্ছে আমাদের নদী, সে 4 মিনিটে ক্রস করতে পারে যদি কোনো স্রোত না থাকে। তাহলে তখন ভাইয়া সে কি ফুললি তার নিজস্ব ভেলোসিটিতে যাচ্ছে না? যদি স্রোত না থাকে, যেটাকে যে একজন বলেছিলেন যে ভাই যদি নিজস্ব কোনো মানে যদি নদীর কোনো স্রোত না থাকে, তাহলে তুমি যখন নদী ক্রস করবা তুমি ফুললি নিজের তাগিদেই হচ্ছে বা নিজের ভেলোসিটিতে ক্রস করবা। তাহলে কি এখানে আমাদের এই যে 100 মিটার প্রশস্ত নদী সে 4 মিনিটে ক্রস করলো, তথা 100/4, এটাকে আমরা বলতে পারি না যে 25 মিটার/মিনিট? এটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি না হচ্ছে যে আমাদের এটা কি এই নৌকা বা হচ্ছে যে সাঁতারুর বেগ বা ভেলোসিটি বলা যায়? কনফিউশন আছে? নাই। এখন বলা হচ্ছে যে যদি স্রোত থাকে তাহলে সেই সেম পথ অর্থাৎ এই সোজা লম্ব বরাবর পথটা তাকে 5 মিনিট অতিক্রম করতে হয়। ইন দ্যাট কেস তাহলে তার আর বা হচ্ছে লব্ধি ভেলোসিটি কত আসে? 100/5 তথা 20 মিটার/মিনিট। জিজ্ঞেস করা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের স্রোতের গতিবেগ বের করো। আমাকে বের করতে বলা হয়েছে, তাহলে স্রোত কত হবে, ইউ কত হবে? তো আমরা জানি এটা যদি আর হয়, এটা যদি ভি হয়, আমরা আর আর ভি জানি, তাহলে ইউটাকে শিফট করে এখানে নিয়ে আসলে আমাদের একটা ত্রিভুজ হয়ে যায়। তখন আমরা বলতেই পারি এই যে ত্রিভুজ অনুযায়ী যেটা আর, এটা ইউ, এটা ভি, যে ইউ ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বলা যায়। বাস আমরা এখানে জাস্ট যেটা বসাই দিলাম, বসাই দিলে 25² - 20² হয়ে গেল 15 মিটার/মিনিট। তাহলে আমরা খুব সহজে বের করতে পারলাম যে যদি আমাদের নৌকার স্রোত 15 মিটার/মিনিট হয়, তাহলে হচ্ছে যে আমরা আসলে এরকম একটা সিনারিও দেখতে পাবো। বুঝতে পেরেছি? ম্যাথটাকে খুব কঠিন লাগলো বাচ্চারা? একদম ইজি ম্যাথ কিন্তু। ভাইয়া আরেকবার বুঝিয়ে দিবেন? হ্যাঁ শিওর। আমার কিছুই না, বলা হচ্ছে যে ভাইয়া আমার নিজস্ব সাঁতারুর বেগ হচ্ছে এত, লব্ধি বেগ হচ্ছে এত। এখন জিজ্ঞেস করছে তাহলে ভাই ইউ কত হবে? তুমি জাস্ট সব ইনফরমেশন অলরেডি জানো, তুমি এটাও জানো যেটা যদি আর হয়, ইউ হয়, ভি হয়, তাহলে আমরা বলতেই পারি যে আমাদের এখানে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখানে ভি ইজ ইকাল টু চলে আসবে √ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সেখান থেকে তুমি যদি এখন ইউ এর মানটা বের করো তাহলে কি হবে? ইউ স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার মাইনাস ভি, সরি, ইউ স্কোয়ার ইজ ইকাল টু ভি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা ইউ ইজ ইকাল টু √ভি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বলা যায়। সেটাই হবে। ক্লিয়ার হচ্ছে? জাস্ট এই ম্যাথটা আমরা এখানে এইভাবে অ্যাপ্রোচ করেছি। কারো কনফিউশন না থাকলে আমরা আগাতে পারি পরের ম্যাথে বাচ্চারা। ওকে ভাইয়া। ওকে। আচ্ছা এখানে দেখেন বলা হচ্ছে যে নদীর স্রোতের বেগ এত। আচ্ছা আগে কোশ্চেন আবার তুলে নেন, তারপরে আমরা সলভে চলে যাই। একই টাইপের ম্যাথ বারবার, জাস্ট লাস্টের 3টা ম্যাথ একটু ডিফারেন্ট হবে, বা তার আগে সব একই টাইপের ম্যাথই আসবে। আগে একটু তুলে নেন ভাইয়া কষ্ট করে। ওই জি কোয়েশ্চেনে না বলেন। আরেকটা কোয়েশ্চেন রয়ে গেছে, মানে আগের ও কোয়েশ্চেনে আচ্ছা তো ভাইয়া, ক্লাস। ওইটা হচ্ছে যে তুমি জাস্ট বলবা যে 50 মিটার/মিনিট হলে অপর সাইডে পৌঁছাতে পারবে, দ্যাটস ইট। মানে ওই লাস্টের কোশ্চেনটা আসলে এমনি বোকা, সেটা লাগবে না। আচ্ছা।
সবার হলে বললেন। সবার টান। ওকে, আমরা আগে বলা হচ্ছে একটা নদীর স্রোতের বেগ নাকি হচ্ছে যে এত কিলোমিটার 12 কিলোমিটার ঘন্টা বেগে একটি নৌকাকে কোন দিকে চালালে সেটি সোজা অপর পারে পৌঁছাবে। খুব সোজা কোয়েশ্চেন, আমাকে জাস্ট আলফার মান জিজ্ঞেস করছে। সো আমরা অলরেডি জানি যেটা ইউ, এটা ভি, এটা হচ্ছে আর, এবং আমরা জানি হচ্ছে যে যদি আমরা হচ্ছে যে এই ইউটাকে শিফট করে এখানে নেই তাহলে হচ্ছে আমাদের চলে আসবে খুব সিম্পল ভাষায় হচ্ছে যে এটা আলফা, এটা হচ্ছে কি পাই মাইনাস আলফা। এটা একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল হলে এটাও পাই মাইনাস আলফা। তাহলে চলো আমরা পাই মাইনাস আলফা বের করি। কিভাবে বের করবো? কজ আলফা, সরি কজ পাই মাইনাস আলফা ইজ ইকুয়াল টু কত আসবে? ইউ বাই ভি। এই যে আমাদের ভূমি বাই উদ্ভিদ ইউ বাই ভি করার পরে দেখো আমাদের আলফার মান চলে আসলো। এখানে কত আসবে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি চলে আসে তাহলে আমাদের 120 ডিগ্রি অ্যাঙ্গেলে রওনা দিতে হবে। বসে নদী 1 কিলোমিটার প্রশস্ত হলে ওপারে পৌঁছাতে নৌকার কত সময় লাগবে? আমরা অলরেডি ফর্মুলা জানি না, ডি বাই ভি সাইন আলফা। বসায় দেন। ডি এর মান হচ্ছে কত আমরা জানি 1, আর ভি সাইন আলফা হচ্ছে যে আপনি অলরেডি এখানে জানেন 120 ডিগ্রি। তাহলে আপনি খুব সুন্দর মতো হচ্ছে যে 12 ইন্টু হচ্ছে যে সাইন 120 ডিগ্রি বসাই দিতে পারেন। বসাই দিলে আপনার অ্যান্সার চলে আসবে। অথবা আমরা জানি যেহেতু সোজা অপর পারে পৌঁছাচ্ছে তাহলে টি ইজ ইকুয়াল টু ডি বাই রুট ওভার ভি স্কয়ার মাইনাস সি স্কয়ার। একটু আগে এখানে আমরা ডিরাইভ করলাম, যদি আপনাদের মনে থাকে। এই যে জাস্ট এই ফর্মুলাটা আমরা ডিরেক্ট এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই করে দিলে আমরা সেখান থেকে পেয়ে যাবো যে এত কিলোমিটার পার আওয়ার সময় লাগবে। বুঝতে পারছি? সোজা সোজা ম্যাথ, কিন্তু জাস্ট ফর্মুলা যে বুঝছে তার জন্য ম্যাথগুলো পারা একদম ইজি। ক্লিয়ার? আমরা আগাতে পারি। জি ভাইয়া। ওকে, এটা একটু তুলে নেন তাড়াতাড়ি। এটা তুলে রাখবেন না, এটা কাজ করেন। সবাই সলভ করে আমাকে দেখান দেখি পারেন কিনা। নাকি সলভ করে দেখাবেন ফার্স্ট ফার্স্ট। আজকে আমরা নদী নৌকায় শেষ করবো। নদী নৌকা শেষ করলে একটা বিশাল অংশ শেষ হয়ে যাবে। এই ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে আপনাদের ফিজিক্সের সবচেয়ে বড় চ্যাপ্টার। বাকি চ্যাপ্টার গুলো সোজা, মানে সহজ এবং টাইম কম লাগে, বাট ভেক্টর শেষ করতে অনেক সময় লাগে এবং ওখানে প্রচুর কনসেপ্ট। ম্যাথই করবো আমরা মনে হয় প্রায় 70টার উপরে, 70-80টার মতো। তো একটু ভালো করে পড়লাম। সবার ডান হয়েছে বাচ্চারা? জি ভাইয়া। ওকে ডান, তাহলে আমরা আগাই। এগিয়ে গেলাম, পরেরটাতে আগাই।
তাহলে এখন কত আসছে বলেন, অ্যান্সার কত আসছে? সবাই তো সলভ করার কথা, বলেন কত আসছে? 120 ডিগ্রি। 120 ডিগ্রি, রাইট, 120 ডিগ্রি। সো আমাদের এখানে বলা হচ্ছে নদীতে স্রোতের বেগ, আমাদের বলা হলো নদীতে স্রোতের বেগ কত আসবে। তো আলফা ইকুয়াল আমরা জানি কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, আমরা এই ফর্মুলা একটু আগে অনেকবার করে এসেছি। সো জাস্ট এই ফর্মুলা বসাইলে 120 ডিগ্রি আসবে, এবং বলা হচ্ছে ন্যূনতম কত সময় লাগবে। আমরা জানি ন্যূনতম সময় কত, টি মিনিমাম ইজ ইকুয়াল টু ডি বাই ভি। তাহলে কি ডি 10, ডি কত সেটা তো আমরা জানি, ডি কি দেওয়া আছে? আচ্ছা ডি দেওয়া নাই, ডি দেওয়া থাকলে কি সেটা বসাই দিতাম, আর হচ্ছে লাস্ট বাইরে বাই এত 10 কিলোমিটার পার আওয়ার, আমাদের এত ঘন্টা লাগবে। বুঝতে পারলাম? ডিটা দেওয়া থাকতে, তো ডিটা দেওয়া নেই। জি ডান, তাহলে আমরা এগিয়ে যাই বাচ্চারা। ওকে, তাহলে আমরা পরেরটাতে আগাচ্ছি বাচ্চারা। এখানে হচ্ছে যে আমাদের চলে আসবে, দেখেন একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে এত, নদীর প্রস্থ বরাবর এত বেগে চলমান একটি নৌকার সোজাসুজি পার হতে এত সেকেন্ড সময় লাগে, নদীর প্রস্থ কত। এগেন আপনারা সেম এই ম্যাথটা ট্রাই করবেন, দেখি পারেন কিনা। যারা ইংলিশ ভার্সন তাদের জন্য আমি এখানে ছোটখাটো মানে শর্টকাটে লিখে রাখছি, আপনারা এখান থেকে হচ্ছে ম্যাথটা সলভ করতে পারেন। করে ভাইয়াকে বলেন কত আসছে। ক্লাসে প্র্যাকটিস ক্লাসেই করেন, আপনারা তো বাসায় প্র্যাকটিস করেন খুব কম। সবার হয়েছে বাচ্চারা? সবার হয়েছে? কত আসছে বলেন তো বাচ্চারা, নদীর প্রস্থ কত পেয়েছেন আপনি? এই পেরেছো? কত আসছে সারা বলো। পারিনি ভাইয়া। ভাইয়া হ্যাঁ, এটা কি 866.025? এরকম কিছু একটা আসবে, হ্যাঁ 866.02 কিছু একটা আসবে। দেখেন আমাদের বলা হচ্ছে নদীতে স্রোতের বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, তো ইউ এত, প্রস্থ বরাবর আমরা এত বেগে চলমান একটি নৌকা সোজাসুজি পার হতে লাগে হচ্ছে এত সময়। ঠিক আছে, তাহলে আমাদের নদীর প্রস্থ বরাবর আমাদের হচ্ছে যে এত বেগে চলমান একটি নৌকা সোজাসুজি পার হতে 10 মিনিট সেকেন্ড সময় লাগে। তাহলে নদীর প্রস্থ কত আমাকে জিজ্ঞেস করা হচ্ছে। ভালো করে আমরা বুঝি, আমরা যদি জানি যে আমরা সোজা বরাবর ক্রস করব, হ্যাঁ সোজা বরাবর ক্রস করব, তাহলে কি আমাদের টোটাল হচ্ছে যে এত হচ্ছে যে নাম কি এত মিটার পার সেকেন্ড, সরি সোজা পার হতে আমাদের এত সেকেন্ড সময় লাগে। তাহলে আমাদের ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। ইন দ্যাট কেস আমরা বলতে পারি টি ইজ ইকাল টু ডি বাই আর, বা টি ইজ ইকাল টু ডি বাই রুট ওভার ভি স্কোয়ার মানে জি স্কোয়ার, কারণ নাম কি
মানে মিনিমাম ডিস্টেন্স বা সোজা বরাবর পার হতে আমাদের এই সময়টুকু লাগে, আমরা ফর্মুলাতে বের করেছি। তো টি এর মান তো 100 সেকেন্ড, টোটাল 1 মিনিট 40 সেকেন্ড মানে 100 সেকেন্ড। তাহলে ডি বাই এত আমরা এখান থেকে ডি বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি? সোজা ম্যাথ, জি। একেবারে ইজি ম্যাথ। তাহলে আমরা আচ্ছা আগাই। ভাইয়া, একটা বলো। কোশ্চেন। এখানে হ্যাঁ কি বলো। ভাইয়া শুধু সোজাসুজি বললেই আমরা এখানে রেজাল্টের মানে আরটা দিয়ে বের করব? হ্যাঁ 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 এক্স্যাক্টলি। মানে সোজাসুজি পার হয়েছে মানে কি, তুমি অবশ্যই হচ্ছে তোমার রেজাল্টেন্টটা আর, মানে তোমার হচ্ছে যে লব্ধি আর, আর তোমাকে দেওয়া তো থাকতে হবে ভি আর ইউ, কারণ লব্ধি আর তো তুমি বের করে নিবা, তো তোমাকে টেকনিক্যালি ভি আর ইউ দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, 100 নাম্বার নাম কি, 6 নাম্বার ম্যাথটা আসেন। 6-এর ম্যাথটা হচ্ছে যে ঝামেলা মার্কা ম্যাথ, এবং এইটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথটা আমি করাই দিব আপনাদেরকে, বাট কোয়েশ্চেনটা একটু বড়, সো কাইন্ডলি একটু কোয়েশ্চেনটা তুলবেন। আপনাদের যদি কখনো প্যাচানো ম্যাথ দেয় তাহলে এই ম্যাথটাই দিতে পারে। এই ম্যাথটা একটু ভালো একটা ম্যাথ, সবাইকে তুলে নেন, এই ম্যাথটা মজার একটা ম্যাথ। আর কি হলো, সবাই কি দেখতে পাচ্ছেন নাকি চলে গেছে Zoom? স্পিড চলে আচ্ছা, গেছে। আচ্ছা, আমি এক সেকেন্ড। হ্যাঁ তুলে নেন। সবার হয়েছে বাচ্চারা?
জি ভাইয়া। আচ্ছা, আমরা একটু বোঝার চেষ্টা করছি। In 100-meter wide river, there is a police at one end and thief particularly in the opposite direction. এখন যখন হচ্ছে যে একটা, মনে কর ধুম্বা চালে মুভি দেখছো না, দেখবা চোর এই দিক বরাবর আছে, এদিক বরাবর দৌড়াচ্ছে, আর পুলিশ এই দিক থেকে স্পিড বোট চালায় যাচ্ছে। তো এখন চোর তো এই দিক বরাবর দৌড়াচ্ছে, চোরটা একটু যদি বুদ্ধিমান হতো তাহলে এই দিক বরাবর দৌড়ালে হতো, কিন্তু গাদা এদিকে দৌড়াচ্ছে, আর স্রোত এইদিকে, তো পুলিশ ওই দিক বরাবর যাচ্ছে। এখন কাহিনী হচ্ছে, আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে ওর ভেলোসিটি বা বেগ কত হলে ও হচ্ছে যে পুলিশ এখানে আস্তে আস্তে পার পেয়ে চলে যাবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো মনে করো ওর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, মানে সরি স্রোতের বেগ ভি দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে পুলিশের বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, এবং এদের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমার আসলে এখানে হিসাবটা কোন জায়গায় হচ্ছে, হিসাবটা হচ্ছে যে অনুভূমিক বরাবর এই যে পুলিশ পুলিশ অনুভূমিক বরাবর যতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে বা হরাইজন্টালি যতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে, সেটা কি চোরের অতিক্রান্ত দূরত্ব থেকে কম নাকি বেশি? যদি কম হয় তাহলে তো চোর অলরেডি ক্রস করে চলে গেছে, আর যদি বেশি হয় তাহলে কি পুলিশ এখানে এসে দাঁড়ায় আছে আর চোর এসে ওর কাছে যেই ধাক্কা খাচ্ছে। তো এই জিনিসটা এখন আমরা বের করবো। ইউ ভি এবং আলফা দেওয়া আছে। অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব S1, যেটা হচ্ছে আমাদের S1, অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব S1, আমরা সেটা জানি হচ্ছে যে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু টি। এটা আমরা ফর্মুলা বের করেছি, তোমরা যদি খেয়াল না থাকে খাতায় চেক করো, অলরেডি আমরা ফর্মুলাটা বের করেছি। এখন চোরের অতিক্রান্ত দূরত্ব আমরা ধরলাম S2, এবং চোরটা হচ্ছে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়াচ্ছে, যার জন্য তার ভি প্রাইম টি হচ্ছে যে টোটাল দূরত্ব অতিক্রম করবে, ভি প্রাইম হচ্ছে যে তার সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে S1 এবং S2, বলা হচ্ছে S2 নাকি S1 এর থেকে বড়, অর্থাৎ চোরের যে অতিক্রান্ত দূরত্ব S2 সেটা S1 এর থেকে বড়। যদি S2 S1 এর থেকে বড় হয় তাহলে চোরটা বেঁচে যাবে, তাহলে আমাকে সামহাও চোরের অতিক্রান্ত দূরত্ব যে S2 আছে সেটাকে S1 এর থেকে বড় হইতে হবে, এটা হচ্ছে তার শর্ত, তার বড় বা সমান হতে হবে। তাহলে ভি প্রাইম টি হ্যাজ টু বি হোয়াট, গ্রেটার দেন দিস। এখন পুলিশ যখন রওনা দিয়েছে সে টি সময়ে যতটুকু এখানে গেছে, চোরও কিন্তু টি সময়ে এতটুকুই গেছে, অর্থাৎ দুজন কিন্তু সেম টাইমই পেয়েছে। তাহলে টিটা কাটাকাটি হয়ে যাচ্ছে না, কাটাকাটি হয়ে ফাইনালি আমরা পেয়ে গেলাম যে চোরের যে ভেলোসিটি ভি প্রাইম সেটা ইউ প্লাস ভি কজ আলফা থেকে বেশি হতে হবে। এখন ইউ এর মান 4, ভি এর মান 6, আর আলফার মান 60 ডিগ্রি বসাই দিলে আমরা পেয়ে যাব যে চোরকে কতটুকু বেগে বা সম ইউ আর ইউনিফর্ম ভেলোসিটিতে দৌড়াইতে হবে। লজিক বুঝতে পারছি? ক্লিয়ার? ম্যাথটা সোজা, বাট দেখে অনেক কঠিন মনে হবে, যারে আল্লাহ কি না কি হয়ে গেছে। এবং আপনাদেরকে আমি যে 6টা ম্যাথ করাইলাম ঘুরে টিটা ফিরে কাটাকাটি করে দেওয়ার পরে কি করতে হবে সেটা তো একটু বুঝিয়ে। তারপর তো মানে আর এটাকে অলরেডি মানে প্রমাণ টিটা করা নাকি কাটাকাটি আমাকে মান বসিয়ে দেখতে হবে? মান মান বসায় দেখতে হবে, যে মান এটা তুমি বসাইলা, বসানোর পর একটা ভ্যালু আসছে না ভি প্রাইম, তোমাকে এটাই বের করতে বলছে যে চোরের বেগ কত হলে তুমি পুলিশের কাছ থেকে বাঁচবা। তো বেগ কত, যে এত হইলে তুমি পুলিশের কাছ থেকে বেঁচে যাবে, এটাই বের করতে বলছে। পি প্রাইম জাস্ট এত লজিক থেকে বুঝতে বেশি, পেরেছো? কোনো নির্দিষ্ট অ্যান্সার হবে না। হ্যাঁ। আর চলে যাচ্ছে কেন বারবারও, বুঝলাম না তো। আসলে বয়স হলে যা হয়, আইপ্যাডেরও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, দুজনই এখন বারবার স্তিমিত হয়ে যাচ্ছে। নেন এই যে।
সবার ডান বাচ্চারা? সবার ডান হয়েছে বাচ্চারা? আগে তুলা শেষ। তুলা হয়ে গেলে আসেন আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমাদের এতটুকু যদি হয়ে থাকে তাহলে আমরা এখন তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব। দেখেন এখানে আপনাদের প্র্যাকটিস ম্যাথ দেওয়া আছে 6টা, সরি 5টা ম্যাথে দেওয়া আছে। আপনারা এই 5টা প্র্যাকটিস ম্যাথ করবেন, সবাই একটা স্ক্রিনশট তুলে নেন। এগুলো সবাই বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন আপনাদের ফিজিক্স আমি জানি আপনারা এখনো মাত্র স্টার্ট করেছেন, আপনারা এখনো গ্র্যাভিটি বুঝতে পারছেন না। আপনাদের পার চ্যাপ্টারে ফিজিক্সে যদি আপনারা বইয়ের টার্গেট করেন তাহলে 100-র মতো ম্যাথ করতে হবে। আমি চেষ্টা করবো পার্সোনালি যে আপনাদের যেন প্রতিটা টাইপের ম্যাথ যেন আমি এখানে শেষ করে দিতে পারি। কিন্তু ফিজিক্স এবং যারা আমার কাছে আইসিটিও পড়েন দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আইসিটি আমি বাসায় কোনোদিন হোমওয়ার্ক দিই না, ফিজিক্স ভাইয়া এইভাবে হবে না। ফিজিক্স আপনাকে বাসায় প্র্যাকটিস করতেই হবে, নাহলে যেটা হবে আপনি ক্লাস অ্যাটেন্ড করবেন কিন্তু কি পার্সেন্ট ভুলে গেছেন। আপনারা অনেক আছে এনডিসি হলিক্রসের অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, সমস্যা নেই, আমি এটার জন্য আপনাদেরকে আবার আলাদা বন্ধ দিব, সমস্যা নেই, লাগলে আমরা এক সপ্তাহ ক্লাসই করবো না। বাট একটু চেষ্টা করেন যে প্র্যাকটিস ম্যাথগুলো যেন বাসায় মানে সলভ করতে। কারণ কি হবে, যেন প্র্যাকটিস ম্যাথগুলো সলভ করবেন অ্যাটলিস্ট আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, প্লাস আপনি হচ্ছে যে কিছুটা হইলেও আপনার পড়াটা রিভিউ হয়ে যাবে। আজকে কিন্তু আমি বেশি পড়াই না, আমি জাস্ট হচ্ছে নদী নৌকার ম্যাথই করিয়েছি। বা যদি আপনি প্র্যাকটিস ম্যাথ গুলো করেন আপনার ম্যাথ গুলো ঝালাই হয়ে যাবে, ফর্মুলা গুলো আরেকবার ডিরাইভ করা হয়ে যাবে। বেশি না, আপনাকে উঠতে গেলে আধা ঘন্টা সময় দিতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট সোমবার দিন আবার ক্লাসে ইনশাল্লাহ স্টার্ট করব। হয়তো আমরা সোমবুধ ক্লাস নেওয়ার পরে আপনাদের নটরডেম হলিক্রসের ভর্তির জন্য মানে ভর্তি পরীক্ষার প্রিপারেশনের জন্য এক সপ্তাহ আমরা গ্যাপ দিতে পারি, তারপর আমাদের আবার রেগুলার বেসিসে ক্লাস স্টার্ট হয়ে যাবে। এবং মাথায় রাখবেন ক্যালকুলেটর নিতে দেয়? হলিক্রসে দেয় না, নটরডেমে দেয়। হলিক্রসে কখনোই ক্যালকুলেটর দেয় না, নটরডেমে দেয়। সো হলিক্রসের কোয়েশ্চেন ওইভাবেই করে। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। আপনাদের স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।